অ্যারিস্টটলের তো দুটো ক্লাস হয়েছিল, আর কিছু টপিক বাকি রয়ে গেছিল, সেগুলো আজকে হবে। আহ, ওই মনির ভাই আগের দিন যেটা বলছিল না, যে ওই ইউডাইমনিজম হ্যাপিনেস সম্পর্কে, ওইগুলো ডিটেলস আজকে এখানে আছে ক্লাসে। আরো কিছু অন্যান্য রয়েছে যেগুলো এক্সামে হয়তো আসতে পারে, রিলেটেড, কাজে লাগবে, সবকিছুই অ্যাড করে দিয়েছি এখানেতে। এখন এটা শুরু করছে, ইমমর্টালিটি অফ দ্য ওকে ম্যাডাম। সোল। আচ্ছা, ইমমর্টালিটি অফ দ্য সোল কে কে স্বীকার করেছে? ইমমর্টালিটি বলতে অমরত্ব, মানে আত্মার এই জন্ম থেকে ওই জন্ম যায়। প্লেটো পিথাগোরাস এরা স্বীকার করেছিল। একদম, প্লেটো পিথাগোরাস স্বীকার করেছে। তো এখানে অ্যারিস্টটল কিন্তু এটা ওইভাবে স্বীকার করছে না। কি বলছে? বলছে অ্যারিস্টটল ডাইভার্জেস ফ্রম হিজ টিচার প্লেটো অন দ্য ইমর্টালিটি অফ দ্য সোল। মানে হচ্ছে অ্যারিস্টটল কি করছে, তার প্লেটো আত্মা সম্পর্কে যে অমরত্বের কথা বলেছে সেই বিষয়টা থেকে সে কিন্তু ভিন্ন মত রাখছে। যেমন হচ্ছে, হোয়াইল প্লেটো বিলিভড ইন দ্য সোলস ইটার্নাল এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বডি, মানে বডি থেকে আলাদা করে সোল রয়েছে। একটা কথা প্রথমে বলে দিই, প্লেটো আর অ্যারিস্টটলের মধ্যে দুটো জিনিসের মধ্যে ফারাক রয়েছে। এক হচ্ছে, প্লেটো বলছে আইডিয়ার আলাদা একটা জগৎ আছে, আর বিশেষ বিশেষ বস্তুটা রয়েছে, কিন্তু আইডিয়াটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছে। আইডিয়া মানে ধারণা, মানে সামান্যটা। আর এদিকে অ্যারিস্টটল কি বলছিলাম, যে অ্যারিস্টটল বিশেষ মানে হচ্ছে বস্তুগুলো এবং সামান্য দুটোই সমান গুরুত্বপূর্ণ বলছে। তো এখানেও প্লেটো অ্যারিস্টটলের যে কোনো কিছুতে, যেমন ভার্চু মানে হচ্ছে ওই এথিক্স, নৈতিকতা সম্পর্ক যখন বলবে, তখনও এই যে সামান্য আর বিশেষের কনসেপ্টটাকে যদি আমরা মাথায় রেখে নিয়ে আনসারটা হয়ে যাবে। ওই সামান্য আর বিশেষের মতো করেই সমস্ত কিছুকে কিন্তু ব্যাখ্যা করবেন। এমনকি ওই প্লেটো তার রাজনীতি সম্পর্কে যখন আলোচনা করবে রিপাবলিক গ্রন্থে, সেখানেও কিন্তু এই প্লেটো অ্যারিস্টটলের যে এই সামান্য আর বিশেষের যে কনসেপ্টটা, এই কনসেপ্টেই কিন্তু তারা ওই থিওরি গুলোও কথা বলবে। যেমন দু একটা থিওরি দেখে নিই আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে কিন্তু কি, বডি, বডি মানে কি বলবো, ম্যাটার মানে জড় বস্তু, আর আত্মাটাকে সোল, মানে এখানে আত্মাটাকে ফর্মের মতো করে ভাবছে। ফর্ম বলতে এখানে কিটা, ধারণাটা, মানে হচ্ছে সামান্যর কথা বলছে। তাহলে প্লেটো বলছে সোলটাকে যখন ফর্ম মনে করবে, তাহলে কি হয়ে যাবে, ওটার একটা আলাদা জগৎ আছে বলবে, এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বডি, মানে বডি থেকে আলাদা করে তার একটা অস্তিত্ব রয়েছে। তাই এখানে অ্যারিস্টটল কিন্তু তার উল্টোটা বলবে। অ্যারিস্টটল বলছে, অ্যারিস্টটল আর্গুড দ্যাট দ্য সোল ক্যান নট এক্সিস্ট উইদাউট বডি, মানে বডি ছাড়া থাকবে না। তার মানে এখানে কি হলো, যে সামান্য অ্যারিস্টটল কি বলেছিল, সামান্যটা কিন্তু সরি বিশেষটা মানে বস্তুগুলো ছাড়া সামান্য কিন্তু আলাদাভাবে থাকতে পারে না, বা বডি ছাড়া সামান্য, সামান্য ছাড়া বডিতে থাকতে পারে না, একে অপরের পরিপূরক বা একে অপরকে একসঙ্গে থাকে। এই এখানে বডি আর সোলের ক্ষেত্রেও কিন্তু সেম কথা বলছে। ইভেন ওই যখন নৈতিকতা সম্পর্কে আলোচনা করবে, নৈতিকতা সম্পর্কে আলোচনা করতে গিয়েও কিন্তু এরকমই বলবে। যখন ওই তত্ত্বগুলো যাবো তখন সেগুলো ক্লিয়ার করব। এখন এটা বোঝা গেল কি, এখানে ডিটেলস আমি যাচ্ছি না, ওই একটাই কথা কিন্তু দুবার বলেছে। যেমন এখানে বলেছে যে ফর্ম দ্যাট অ্যাকচুয়ালাইজ দ্য বডিজ পোটেনশিয়াল, মানে বডির মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু এই সোলের মধ্যে প্রকাশ পায়, এটা বলছে। সেটা কিভাবে বলছে, হি কনসিডার দ্যাট দ্য রেশনাল পার্ট অফ দ্য সোল, মানে সোলের যে বৌদ্ধিক পার্ট আর কি, সেই বা তার তর্কসম্মত যেটা আর কি, তর্কসঙ্গত যে ভাগটা, সেটাকে কিন্তু বেশি গুরুত্ব দেবে অ্যারিস্টটল। এই প্লেটো বলছে এই রেশনাল পার্টটা কি করছে, অ্যাসোসিয়েট উইথ দ্য ডিভাইন রিজন would have the immortal aspect, তার জন্য এটাকে বলছে, যেহেতু এটা ডিভাইন রিজন, ডিভাইন মানে রিজন মানে তো বুঝতে পারা যাচ্ছে, ওটা হচ্ছে তর্কসম্মত যুক্তি বা ওই বিজ্ঞানসম্মত যে বিষয়টাকে ভাবছে আর কি। তাহলে ওই জন্য ওটাকে বলছে ওটা ইমমর্টাল আসপেক্ট। আর দো নট ইন দ্য পার্সোনাল সেন্স অফ দ্য প্রপোজড বাই প্লেটো, প্লেটো বলতে চাইছে যেটা রেশনাল পার্ট, সোলটা হচ্ছে রেশনাল পার্ট, আর ওটা হচ্ছে কি ডিভাইন রিজন থেকে এসেছে। প্লেটোর যে সোলের বা আত্মার যে চারটা পার্টের কথা বলেছিল না, সরি চারটা পার্ট নয়, তিনটে পার্ট, মানে তিনটে পার্টের 3 নাম্বার যে পার্টটা ছিল, সেই 3 নাম্বার পার্টটা ছিল রেশনাল পার্ট বা ডিভাইন রিজন থেকে চলে আসে। সেই রেশনাল পার্টের সাথে কিন্তু, প্রথম হবে যদি হ্যাঁ প্রথম প্রজ্ঞাংশ মহানাংশ তারপরে নিম্নাংশ, তো হ্যাঁ প্রথমে প্রথম পার্টটা প্রজ্ঞাংশ থাকছে, হ্যাঁ রেশনাল পার্ট। প্রজ্ঞাংশ, ও রেশনাল পার্টের সাথে তুলনা করছে সোলটাকে কিন্তু। মানে যখন বডি আর সোল যখন আলাদা করে ব্যাখ্যা করছে না, প্রকৃতই যে সোল সেটাকে কিন্তু রেশনাল পার্ট বলছে, এবং রেশনাল পার্টটা কোথায় বলছে, ডিভাইন রিজন থেকে এটা আসছে কিন্তু। আর যেটা ডিভাইন রিজন সেটা হচ্ছে ইমমর্টাল, তাই তো। তিনটে পার্টের কি, প্রথমে হচ্ছে প্রজ্ঞাংশ, মানে ওটা ডিভাইন রিজনের সাথে তুলনা করছে। আর
মানে প্রকৃতই ওটাকে আত্মা বলছে, আর মাঝেরটা হচ্ছে কারেজ বা ওই যে সাহসিকতা থাকবে, আর নিম্নাংশটা যেটা সেটা হচ্ছে অ্যাপিটাইট, এরকম কিছু একটা নাম দিয়েছিল, আমাদের ইচ্ছা অনুভূতি বা দৈহিক অনুভূতিগুলোর উপর জোর দেয় ওটা। মানে একটা বডির কোমরের নিচে, কোমর থেকে বুক পর্যন্ত, মানে তুলনা করেছে বডির সাথে আর কি, আর মাথার সাথে তুলনা করেছে রিজনটার। তো এখানে অ্যাকচুয়ালি যেটা রিজন বা অ্যাকচুয়ালি যেটা রেশনাল পার্ট, সেটাকে বলছে আসলেই প্রকৃত সোল, ওটা সামান্যের সাথে তুলনা করছে। বোঝা গেছে? হিন্দির দিকে আমি যাচ্ছি না, এখানেই এইটুকু শুধু মনে রাখলে হবে যে প্লেটো সোলটার আলাদা একটা অস্তিত্ব স্বীকার করছে বডির বাইরে, আর অ্যারিস্টটল কিন্তু ইমমর্টাল সোল, মানে হচ্ছে বডির বাইরে, বডিকে ছেড়ে আলাদা সোল স্বীকার করছে না, বলছে বডি এবং সোল দুটো একসঙ্গে থাকবে। অ্যারিস্টটল এই কথা বলছে। হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু একটা পার্ট দিয়েছে, কনসেপ্ট অফ সোল। আচ্ছা, অ্যারিস্টটল যে সোলের যে হায়ারার্কিটা দিয়েছে, এই হায়ারার্কিটা একটু মনে রাখবে। প্ল্যান্ট, তারপর হচ্ছে অ্যানিমেল, অ্যানিমেলের পরে হচ্ছে হিউম্যানস, মানে রেশনাল বিং এর কথা বলছে। শুধু এইটুকু রাখলেই হবে, এটা এতটা ইম্পর্টেন্স নয় আমাদের এক্সামের জন্য। যদি কোনোদিনও মানে বিরাট করে কোশ্চেন করতে চাই, তো এইটুকু কথাটা শুনে রাখলে আনসারটা হয়ে যাবে। ওই যে অ্যারিস্টটল এভরি ন্যাচারাল বিং ইজ দ্য কম্পোজিট অফ দ্য ফর্ম, তাহলে একটু আগে বলেছিলাম না যে অ্যারিস্টটল বা প্লেটো যা কিছু বলবে কিনা এই ফর্ম আর ম্যাটারের মতো করেই ব্যাখ্যা করবে সমস্ত কিছুকে। তাহলে ফর্ম বলতে কি, ওখানে সোলের কথা বলছে, ম্যাটার বলতে বডির সাথে তুলনা করছে। তাহলে এই ফর্ম আর ম্যাটার যেরকম একে অপরের সাথে কম্পোজিটে থাকে, ঠিক সেইভাবেও কিন্তু বডিটা আর আমাদের সোলটা ঠিক কম্পোজিটে থাকে। বলছে এভরি ন্যাচারাল বিং কম্পোজিট অফ ফর্ম মানে অ্যাকচুয়ালিটি, আর বিং মানে হচ্ছে এই ম্যাটার মানে হচ্ছে পোটেনশিয়ালিটি, এই দুটোর কম্পোজিটে মানে দুটোকে একসঙ্গে হয়ে বা দুটোর মিশ্রণে থাকে, এটা বলবে অ্যারিস্টটল। পিরামিডিয়াল স্কিম অফ নেচার, মানে প্রকৃতির পিরামিডের যে স্কিমটা দিয়েছে, এটা শুধু জাস্ট একবার উপরে দেখে নাও, তোমাদেরকে তো আজকে পিডিএফটা আমি সেন্ড করে দেবো ফুল, যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লাসটা। এটা যে ফর্মলেস ম্যাটার, তারপরে হচ্ছে প্ল্যান্ট, অ্যানিমাল এবং ম্যান, এবং ফর্মলেস ম্যাটার বলতে কি, নেচার বলতে কি, এগুলো কোশ্চেন আসতে পারে। যে অ্যানিমাল বলতে কি, এটাকে বুঝিয়েছে। যেমন ফর্মলেস ম্যাটার মানে কি, এটা হচ্ছে পিওর পোটেনশিয়ালিটি, নট অ্যাকচুয়াল এটা। তারপরে নেচার মানে প্ল্যান্ট যেটা, সেটা কি দিকে, সেটার মধ্যে কি থাকবে, সেটা হচ্ছে নিউট্রিশন এবং গ্রোথ। এখানে একটু পড়ে নেবে, কারণ যার ইচ্ছা হবে পড়ে নেবে, এতটা ইম্পর্টেন্স না এক্সামের জন্য এগুলো, এই জন্য জোর দিচ্ছে না, বাট এটা ইম্পর্টেন্স, এটাও ভালো করে পড়তে হবে। এখানটা মনে রাখতে হবে। আগের দিনে কোশ্চেন করেছিল না যে একটা কোশ্চেন ছিল যে এথিক্স সম্পর্কে কে কে আলোচনা করেছে, প্লেটো বলেছে, আবার কান্টও কিন্তু এথিক্স এর ডিটেলসে আলোচনা করেছে। নিকোমেকিয়ান এথিক্স, এই বুকটা কিন্তু অ্যারিস্টটলের, এই অ্যারিস্টটল এখানে কিন্তু এথিক্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছে। সেখানে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কোনটাকে, ভার্চুকে কিন্তু গুরুত্ব দিয়েছে। ভার্চুটা আবার কোন সেন্সে বুঝতে হবে, বলছে নিকোমেকিয়ান এথিক্স কি বলছে, ডেলভস into the nature of human happiness and virtue, presenting a comprehensive framework for understanding the moral life। মানে অ্যারিস্টটল কি বলছে, নিকোমেকিয়ান এথিক্সে বলছে মানব খুশি, মানে হচ্ছে মানুষের যে খুশি এবং তার যে গুণটা, এটা বলছে প্রকৃতিতে गहराई से उतरती है, जो नैतिक जीवन को समझने के लिए এক ব্যাপক ধাঁচা প্রস্তুত করতে, মানে আমাদের নৈতিক জীবনটা কেমন হবে সেটাকে বোঝার জন্য আমাদেরকে হ্যাপিনেস এবং ভার্চু এটা সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। এটা প্রথমে বলছে নিকোমেকিয়ান এথিক্স এই দুটো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছে। দেন কি বলছে, সেন্ট্রাল টু হিজ ওয়ার্ক আইডিয়া দ্যাট ম্যান লাইক অল থিংস ইন দ্য কম্পোজিশন অফ দ্য ম্যাটার অ্যান্ড ফর্ম। তাহলে অ্যারিস্টটল কি বলেছে, তার যে মানুষ সম্পর্কে যখন ব্যাখ্যা করতে গিয়ে বা মানুষ সম্পর্কে যে তার ধারণা, বলছে ইস কার্য কেন্দ্র ইহা বিচার মে হ্যায় কি মনুষ্য, মানে মানুষ এথিক্স মানে কি, সেখানে মানুষ, তাই তো, মানুষের যে ক্রিয়াকলাপ সেখানে ওগুলোই তো এথিক্স আলোচনা করা হচ্ছে, তখন ওগুলো বলেছে। কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা অ্যাপ্লাইড এথিক্স যখন পড়ছি, শুধুমাত্র মানুষকে কিন্তু এথিক্স এর আন্ডারে আনছি না, বন্য পশু প্রাণী, তারপরে হচ্ছে উদ্ভিদ, মাটি, এগুলোকেও কিন্তু এথিক্স এর আন্ডারে আনছি, যে ওইগুলোর কতটা গুরুত্ব রয়েছে, কতটা আমরা নিজেদের ইচ্ছা মতো ভেঙে ফেলতে পারি, নষ্ট করতে পারি, এগুলো এথিক্স এর আন্ডারে আসছে। তো ওগুলো আলাদা বিষয়। এখন আমরা অ্যারিস্টটল আর প্লেটো যেভাবে বলেছে ঠিক তাদের মতো করে এখন এথিক্সটা বোঝার চেষ্টা করি। যখন অ্যাপ্লাইড এথিক্সে যাব তখন অ্যাপ্লাইড এথিক্সও বলবো, এবং অ্যারিস্টটল প্লেটো কি বলেছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে কিভাবে কে ক্রিটিক করেছে, বা তাদের মধ্যে অ্যাপ্লাইড এথিক্সটা ছিল কিনা তাদের মতের মধ্যে, তখন ডিটেলস আলোচনা করবো, কারণ দুটো একসঙ্গে গুলিয়ে যাবে এখন। বলছে অল থিংস ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ম্যাটার আর ফর্ম, একটু আগে বললাম না সমস্ত কিছু কিভাবে হয়, ম্যাটার আর ফর্মের কম্বিনেশনে থাকছে, মানে তাদের মিশ্রণ স্বীকার করেছে।
অ্যারিস্টটল কিন্তু মিশ্রণ স্বীকার করবে না। অ্যারিস্টটল অল টাইম বলবে আলাদা রয়েছে আইডিয়াটা। এরপরে দেখো অ্যারিস্টটল ম্যাটার অফ ম্যান ইনক্লুড হিজ ফিজিক্যাল বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। তাহলে ম্যাটারের মধ্যে একটা মানুষের যে ম্যাটার বলতে কি বলছে, সেখানে বলছে ফিজিক্যাল মানে শারীরিক যে চাহিদাগুলো, বায়োলজিক্যাল যে আমাদের জিনিস আসপেক্ট গুলো ওইগুলোর সাথে যুক্ত থাকছে, বলছে যেগুলো একটা প্রাণীর মধ্যেও থাকে, তাই তো। আমাদের যে বায়োলজিক্যাল বা ফিজিক্যাল যে নিড গুলো ওটা তো প্রাণীর মধ্যেও থাকে, তাহলে একটা মানুষ কিভাবে আলাদা হবে, সেখানে অ্যারিস্টটল কিভাবে বলছে দেখো, বলছে distinguishes man is his form which is reason। তাহলে মানুষের মধ্যে কি রয়েছে, ফর্মটা রয়েছে, সেই ফর্মটার মধ্যে কোনটা, ফর্মটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিজন, মানে হচ্ছে যুক্তি তর্ক, এটা মানুষের মধ্যে রয়েছে যেটা অন্য প্রাণীর মধ্যে নেই। তাহলে এটাই মানুষকে আলাদা করছে অন্য প্রাণীর থেকে। তাহলে এখানেই মানুষ তর্কসম্মত ভাবে কোনো সমস্ত কিছু করছে, তাহলে এখানেই মানুষের এথিক্সটা আসছে। কারণ সে বুদ্ধিজীবী যে, আর বুদ্ধিজীবী যে তাদেরই শুধুমাত্র এথিক্স আলোচনা হবে। এথিক্সে কি বলছে, যে যে স্বইচ্ছায় কাজ করে, যে ভলান্টারি কাজটা করে সেটাই মোরাল অ্যাকশন হবে, আর সেটারই আমরা মোরালিটিটা বিচার করব, সেই কাজটারই এথিক্স থাকে। তার জন্য এখানে বলছে এটা হচ্ছে রিজন আছে, যুক্তি আছে, তারা যুক্তি তর্ক দিয়ে বিচার করতে পারে, তাই তারা অন্যদের থেকে আলাদা। দ্য রেশনাল অ্যাসপেক্ট অফ ম্যান দ্যাট is that what defines his unique nature and ultimate purpose। তাহলে তার ইউনিক মানে আলাদা একটা প্রকৃতি বা আলাদা একটা বিশিষ্ট প্রকৃতি আর অন্তিম উদ্দেশ্য। দেখো ইংলিশটা না পারলে কিন্তু এখানে হিন্দিটা যে পড়তে পারবে তার প্রচুর ফায়দা। मनुष्य का यह तर्कसंगत पक्ष उसकी विशिष्ट प्रकृति और अंतिम उद्देश्य की परिभाषित करता है। মানে তার আলটিমেট যে লক্ষ্যটা কি, সেটা হচ্ছে তার রেশনাল আসপেক্টটা তার মানুষের মধ্যে আছে বলে সে কিন্তু সেটা করতে পারে, যেটা জন্তু জানোয়াররা করতে পারে না। নেক্সট দেখো বলছে দ্য রোল অফ রিজন ইন হিউম্যান লাইফ। রিজনটা তো গুরুত্বপূর্ণ বললো, রিজনটা আলাদা করে মানুষের থেকে অন্যান্য জন্তু জানোয়ারদের বলে দিল, কিন্তু কিভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখো। অ্যারিস্টটল পজিটস দ্যাট রিজন ইজ দ্য ফর্ম দ্যাট অ্যাকচুয়ালাইজ দ্য পোটেনশিয়াল উইদিন ম্যানস ফিজিক্যাল লাইফ অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। মানে একটা মানুষের ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল যে অ্যাসপেক্ট গুলো, একটা মানুষের মধ্যে যে পোটেনশিয়ালিটিটা, সেই যে সম্ভবতাটা রয়েছে, সেই সম্ভবতাটা কিসের মাধ্যমে অ্যাকচুয়ালাইজ হয়, সেটা হচ্ছে ফর্মের মাধ্যমে অ্যাকচুয়ালাইজ হয়। সেটা কি, রিজন ইজ দ্য ফর্ম। তাহলে ওখানে ফর্মটা কি হবে মানুষের, সেটা হবে রিজন। দিস rational capacity allows human to engage the activities that go beyond mere survival, reproduction, enablement on the pursuit of the higher goal। মানে এটা বলতে চাইছে যে মানুষের যে হায়ার গোলে পৌঁছাতে পারে বা পৌঁছাতে সাহায্য করে কে, সেটা হচ্ছে রিজন। এই একটা কথা দিচ্ছে, শুধু এটুকু মনে রাখবে যে সে হচ্ছে রিজনটাকে আলাদা করেছে এই ফিজিক্যাল বা বায়োলজিক্যাল যে আসপেক্ট, যেটা ম্যাটারের সাথে যায়, ম্যাটার থেকে এই গুণটা পশুর মধ্যেও রয়েছে, অন্য প্রাণীর মধ্যেও রয়েছে, মানুষের থেকে আলাদা করছে শুধুমাত্র রিজনের জন্য, এর বাইরে ডিটেলস কিছু নেই। আর এই রিজনটার জন্য মানুষ কিন্তু তার হাইয়েস্ট যে গোল সেটাতে পৌঁছতে পারে। দ্য হাইয়েস্ট এন্ড অর পারপাস অফ ম্যান, মানে মানুষের হাইয়েস্ট একটা উদ্দেশ্য থাকবে, একটা এন্ড মানে মেন উদ্দেশ্য থাকবে, কোনো একটা লক্ষ্য থাকবে, সেটা কি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মধ্যে কি হবে, ইজ টু অ্যাচিভ হিজ ফুলেস্ট পোটেনশিয়াল। মানে একটা মানুষের মধ্যে অনেক কিছু সম্ভবতা থাকে, তাই তো, সেই সম্ভবতাটা একটা পশুর মধ্যে থাকলেও কিন্তু সে কমপ্লিট করতে পারে না, সেই লক্ষ্যে পৌঁছতে পারে না, মানুষই পারে শুধুমাত্র পৌঁছতে। সেটা কিসের জন্য, সেটা তার ভার্চু এর জন্য, সেটা তার রিজনের জন্য। যখন ভার্চু যে রিজন দিয়ে কোনো কিছু করবে, তখনই সে শুধুমাত্র তার জীবনটা নির্দিষ্ট ভাবে সে মানে তর্কের সাথে জিততে পারবে। দেখো একটা ফুলিস্টলি মানে বোকার মতো জীবন জিয়া যায়, মানে বাঁচা যায়, আর যুক্তি তর্কত ভাবে কিন্তু সমাজের সম্মানের সাথেও বাঁচা যায়। তো অ্যারিস্টটল বলতে চাইছে যার মধ্যে ভার্চু থাকবে, রিজন থাকবে, এইগুলো মানুষকে আলাদাভাবে বাঁচতে সাহায্য করে, এবং তার মধ্যে সমস্ত কিছু পোটেনশিয়ালিটি রয়েছে, সেই সমস্ত পোটেনশিয়ালিটিকে অ্যাকচুয়ালিটিতে মানে বাস্তবায়িত করতে সাহায্য করে এই রিজন। দ্য কনসেপ্ট অফ ইউডাইমোনিজা, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, হাজারো বার নেটে চলে এসছে, এটা হতে পারে আগলাবার মানে সামনেবারে কিন্তু বিপিএসসি তে দিতে পারে। আর এইটা একটা এমন কনসেপ্ট যেটা বারবার কোশ্চেনে আসে, আর যে নেটে যেটাতে আসছে সেইটার সাথে কিন্তু এখন বিপিএসসি তে সাথে নেটের যে সিলেবাসে কমন আছে, সেখানে কিন্তু যেগুলো নেটে বারবার এসেছে সেইগুলোই কিন্তু বিপিএসসি তেও আসছে। তবে নেটে তো প্রচুর টপিক আছে যেখানে বিপিএসসি তে কিছুটা কম পড়লেও হয়ে যাবে। তবে এটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে যে হ্যাপিনেস সম্পর্কে যে মতটা,
সেটা ইউরাইমোনিয়া। এটা কিন্তু প্লেটোও বলেছে ইউরাইমোনিয়া, প্লেটো অ্যারিস্টটল দুজনেরই মত ইউরাইমোনিয়া। ফর অ্যারিস্টটল দ্য হাইয়েস্ট গুড ফর হিউম্যান ইজ দ্য ইউরাইমোনিয়া, অফেন ট্রান্সলেটেড অর হ্যাপিনেস অর দ্য ফ্লোরিজিং, মানে হচ্ছে খুশির কথা বলছে যেটা, সেটা হাইয়েস্ট গুড সব থেকে ভালো কি, সেটা হচ্ছে হিউম্যানের, যেটা নাম দিয়েছে অ্যারিস্টটল ইউডাইমোনিয়া। তবে দেখো আমরা কি বলছি হাইয়েস্ট গুড, অন্যান্য এথিক্সে যখন পড়েছিলাম আমরা যে হাইয়েস্ট গুড মানে সর্বজনের কোনো কাজ যেটা সর্বজন মানুষের সর্বোচ্চ খুশি দিবে বা ভালো হবে, সেটাকে আমরা উচিত বলেছিলাম। কিন্তু এখানে দেখো অ্যারিস্টটল কিন্তু আবার আলাদা করে বলবে, অ্যারিস্টটল বলবে আমরা কিন্তু যে ইউডাইমোনিয়া বলছে ইজ নট মেয়ারলি এ স্টেট অফ মাইন্ড বাট ওয়ে অফ লিভিং দ্যাট ফুলফিলস দ্য হাইয়েস্ট পোটেনশিয়াল অফ দ্য হিউম্যান বিং। বলছে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কি চাই, যে খুশি চাই। যেমন হেডোনিজম যারা, তারা কি বলেছিল যে আমরা স্বভাবতই খুশি, মানে সাইকোলজিক্যাল যে পার্টটা ছিল, আমরা আমাদের মন স্বভাবত খুশি চাই, আমরা ভালো থাকতে চাই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে অ্যারিস্টটল বলছে যে এই যে ইউডাইমোনিয়া মানে হ্যাপিনেস, হাইয়েস্ট গুড হচ্ছে খুশি, এটা অবশ্যই খুশি ভালো জিনিস, কিন্তু তোমার মধ্যে যে দৈহিক যে খুশিটা, সেই দৈহিক খুশির দিকে যেন ওই খুশিটা যেন সবসময় না যায়। তুমি খুশি হও, তুমি ভালো জীবন কাটাও, কিন্তু সেটা যুক্তির সাথে, তর্কের সাথে, ভার্চুয়ের সাথে কাটাও। এটাই এটাই বারবার বলছে যে ইউডাইমোনিয়া ইজ নট মেয়ারলি স্টেট অফ মাইন্ড বাট দ্য লিভিং ফুলফিলিং হাইয়েস্ট পোটেনশিয়াল। আমি গল্পের মতো আগে বলে দিই, তারপরে এই পড়াটা শোনাবো। এখানে 1 নাম্বার অ্যারিস্টটল বলবে যে আমাদের হাইয়েস্ট গুড, সেটা নাম দিল ইউডাইমোনিয়া, হয়ে গেল। এবারে হচ্ছে এ বলবে যে আমরা কিন্তু ওই দৈহিক সুখটাকে বেশি গুরুত্ব দেব না, যে শুধুমাত্র দৈহিক 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 সুখ পাচ্ছে, ফিজিক্যাল নিড গুলো আসছে, বা অ্যাপিটাইট, যে কথা দেখো প্লেজার অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ দ্য অ্যাপিটাইটস, মানে আমাদের যে ইচ্ছা অনুভূতি, আমাদের আবেগগুলো, আমাদের যেটা মন চাইছে সেটাই করব, সেটা কিন্তু নট দ্য আলটিমেট এন্ড, নট দ্য আলটিমেট গোল অফ দ্য হিউম্যান বিং। মানে আমাদের কিন্তু হিউম্যান বিং এর এই অ্যাপিটাইট গুলো বা স্যাটিসফ্যাকশন গুলো বা প্লেজার গুলো শুধুমাত্র আমাদের এই মানে আমাদের অ্যাপিটাইট গুলো বা ইচ্ছাগুলো শুধুমাত্র কিন্তু আলটিমেট গোল হবে না। আবার কিন্তু সে আর একটা জীবন আছে না, ধ্যান করে একদম আমাদের সাংসারিক জীবনের সমস্ত কিছু ছেড়ে দিয়ে একদম সন্ন্যাসী হয়ে যাওয়া। আর অ্যারিস্টটল কিন্তু ওটাও মানছে না, বলছে না ওটাও মানবো না, কারণ তুমি এমন একটা জীবন কাটাও যেখানে তোমার বায়োলজিক্যাল নিড গুলোও থাকবে, হ্যাপিনেসটাও থাকবে, তার সাথে তুমি কিন্তু যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, রিজন দিয়ে তুমি জীবনটা কাটাও, এই কথাটা বলছে। তার মানে এখানে কিন্তু তুমি দেখো ফর্ম আর ম্যাটারটাকে যদি ঢুকিয়ে নাও, ফর্ম আর ম্যাটারের মতো করে যদি আনসারটা নাও, ফর্ম আর ম্যাটার কি, ফর্মটাও বিরাট গুরুত্বপূর্ণ না, ম্যাটারটাও বিরাট গুরুত্বপূর্ণ না, ফর্ম আর ম্যাটার দুটোর কম্বিনেশনে তৈরি হয়েছে, দুটোকেই সমান গুরুত্ব দিয়েছে। ঠিক এখানেও কিন্তু তার এথিক্সেও যখন দেখবো যে সে কিন্তু ভার্চু আর রিজনটাকে যতটাই গুরুত্ব দিচ্ছে, তার সাথে মানে হাইয়েস্ট গুড বলছে, হ্যাপিনেস বলছে, সেই হ্যাপিনেসটাকে আবার কিন্তু দৈহিকটাকে শুধু গুরুত্ব দিচ্ছে না, আবার শুধুমাত্র রিজনটাকে গুরুত্ব দিচ্ছে না, বলছে রিজন ভার্চু এর সাথে সাথে তুমি হ্যাপি হও, তবে আবার সন্ন্যাসীদের মতো সমস্ত কিছু ছেড়েও নয়, জীবনে থাকো, ওগুলোও ভোগ করো, এবং সেটা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করে করো। বোঝা গেল? তার মানে ফর্ম আর ম্যাটারের মতো করে সমস্তটা কিছু ভাবো যখন কোনো কিছু। দিদি হ্যাঁ এখানে তাহলে অ্যারিস্টটল দুটো সুখই প্রাধান্য দিচ্ছে, দৈহিক সুখ এবং মানসিক সুখ, দুটো হ্যাঁ সুখেরই দুটোকে দরকার আছে। দিচ্ছে, হ্যাঁ দুটোকে মানে গুরুত্ব দিচ্ছে। balance রেখে সুখটা রাখতে হবে। হ্যাঁ তবে এটা বলছে যে তুমি যে দৈহিক সুখটাকে তুমি পোটেনশিয়ালি তোমার মধ্যে যেটা রয়েছে, সেটাকে কিন্তু শুধুমাত্র উইদাউট ভার্চু, উইদাউট রিজন করবে না, তুমি ইনক্লুড করো, ভার্চু আর রিজনের সাথে করো, যুক্তি তর্কের সাথে করো। তুমি তোমার যুক্তি দিয়ে গুণটা স্বীকার করছো, ভার্চু বলতে গুণ, মানে ভার্চু দিয়ে রিজন দিয়ে তুমি ভোগ করো। আরো ডিটেলসে যখন পড়ছি দেখো তুমি বুঝতে পেরে যাবে। ইউডাইমোনিয়া ইজ নট, একটা কথা বলিনি, এই যে লাইনগুলো এখানে আমি ইনক্লুড করেছি না, এগুলো কিন্তু মানে নেটে বা এই বিপিএসসি তেও স্পেশালি কতগুলো বুক থেকে এরা কিন্তু একদম নাই, আমি বুকগুলো মার্ক করেছি, সেখান থেকে কিন্তু একদম তুলে তুলে নিয়েছি। তো ওই এই লাইনগুলো তুলেও চলে আসতে পারে একদম হুবহু। म्हणजे eudaimonia is not merely a state of mind but a way of living that fulfilling the highest potential of the human being। মানে eudaimonia केवल एक मानसिक अवस्था नहीं है बल्कि एक जीवन जीने का तरीका है जो मनुष्य की उच्चतम संभवता को पूरा करता है। ठीक है, पूरा तो करे, मुझे दिस इन्वॉल्व्स लिविंग द अकॉर्डिंग्स विद वर्च्यू एंड रीजन। मुझे इसमें गुण और तर्क के अनुसार जीवन जीना शामिल है। মানে এটা তুমি কাটাও এইভাবে জীবনটা, পোটেনশিয়াল তোমার যা যা রয়েছে হিউম্যান বিং এর সেটা তুমি করো, তবে সেটা যুক্তি এবং তর্কের সাথে।
while pleasure and the satisfaction of appetite মানে যে जबकि সুখ और इच्छाओं की पूर्ति মানব জীবন का हिस्सा है, তাই তো? এটা মানে বুঝতে পারছো যে আমাদের সুখ, কোনো কিছু ইচ্ছা পূর্ণ করা, পূর্তি বলছে ইচ্ছা পূর্ণ করা, এটা মানব জীবনের তো হিস্সা। আমাদের দেখো একটা ইচ্ছা পূর্ণ হলো, আবার অন্য একটা ইচ্ছা চাইছি। তোমাদের এখন ইচ্ছা হচ্ছে আমি টিচার হবো, তাহলে এটা স্বাভাবিক বিষয়। বলছে এটা যেন অন্তিম ইচ্ছা না হয়, তুমি এই ইচ্ছাটা পূরণ করার জন্য উল্টাপাল্টা কাজ যেন না করো। যেমন আজকেই ধরা পড়েছে, ডিস্ট্রিক্টটার নামটা এক্ষুনি শুনলাম, মনে পড়ছে না। তো কি করেছে, ডোমিসিয়াল, জানো তো ডোমিসিয়াল ওই অ্যাড্রেস দিয়েছে যে ও বিহারের বলে, দিয়ে তোমার ওই ইয়ে নিয়ে নিয়েছে, রিজার্ভেশন নিয়ে জব নিয়ে নিয়েছে, তাদেরকে 12 জনকে বার করে দিচ্ছে টিচার, 12 জন এরকম ধরা পড়েছে। বলছি এটা করা যাবে না, তোমার অন্তিম ইচ্ছা ভেবে তুমি যা খুশি করবে না, যুক্তি বুদ্ধি দিয়ে করো। ইনস্টিড মানে পরিবর্তে কি করতে বলছে, দে মাস্ট বি regulated and guided by the reason to contribute to truly happy and fulfilling life। দেখো ওই যে টিচার গুলো মানে বিহারের বাসিন্দা বলে ওরা রিজার্ভেশন নিয়ে জব নিয়ে নিল, এটা কি ট্রুলি হ্যাপি হচ্ছে তারা? তারা জব পাওয়ার পরেও কি মনের মধ্যে একটা ভয় থাকবে না অল টাইম? এবং এখন ধরাও পড়ে গেল। ইভেন অনেকে যারা এখনো ধরা পড়েনি তাদের মধ্যেও কিন্তু তারা আনহ্যাপিতে জীবন কাটাচ্ছে। এটা বলছে তোমার যেন আলটিমেট এন্ড যেন দৈহিক মানে তোমার সুখগুলো আলটিমেট এম যেন না হয়, তুমি করো কিন্তু সেটা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সত্যের সাথে করো। মানে প্লেজার এন্ড ভার্চু সম্পর্কে কি বলছে দেখো, बल्कि एरिस्टोटल की वजह अरस्तु यह स्वीकार करते हैं कि सुख मानव जीवन का एक स्वाभाविक हिस्सा है और अक्सर इच्छाओं और भावनाओं की पूर्ति से जुड़ा होता है। তাই তো? দেখো আমাদের কোনো কিছু ইচ্ছা রয়েছে, এটা করব ওটা করব, আমাদের মনের অনেক ভাবনা রয়েছে, এই ভাবনাগুলোকে আমরা কি করি, বাস্তবে পূর্ণ করতে চাই, এবং সেগুলো পূর্ণ হলে আমাদের কি হয়, খুশি হয়, সুখ হয়। অ্যারিস্টটল বলছে ঠিক আছে, ওটা স্বীকার করছে, তুমি সুখ তুমি করো, তোমার ইচ্ছাগুলো পূর্ণ করো। However, he argues that pleasure alone cannot be highest good। এখানে একটু আগে কি বলা হলো যে স্যাটিসফ্যাকশন অফ অ্যাপিটাইটস আর নট দ্য আলটিমেট গোল। ঠিক আছে, ওটা হচ্ছে পার্ট অফ দ্য লাইফ, জীবনের একটা অংশ, বাট ওটা আলটিমেট বানিয়ে ফেলো না। এই লাইন একদম এই ওয়ার্ড গুলো মনে রাখবে, এই সেন্টেন্স গুলো মনে রাখবে। নেক্সট দেখো অ্যারিস্টটল কি বলছে, যে এরকম দিয়ে দিতে পারে একদম কমা কোটেশন করে, হি আর্গুস দ্য প্লেজার অ্যালোন ক্যান নট বি। বলছে প্লেজার ঠিক আছে তুমি মানো, খুশিটা ওটা মানব জীবনের একটা হিস্সা, একটা পার্ট, কিন্তু প্লেজার অ্যালোন মানে কেবলমাত্র প্লেজারই তোমার জীবনের যেন হাইয়েস্ট গোল না হয়ে যায়। অ্যাপিটাইটস অ্যান্ড passions are seen as passive potentialities and their more satisfaction does not constitute to the highest good। বলছে এটা হচ্ছে যে প্যাশন গুলো বা ইচ্ছাগুলো, মনের যে আমাদের ভাবনাগুলো, বলছে এটা হচ্ছে নিষ্ক্রিয় সম্ভাবনা, এগুলোকে তুমি বলছে নট কনস্টিটিউট দ্য হাইয়েস্ট গুড, এগুলো কিন্তু সব থেকে ভালো হতে পারে না। হাইয়েস্ট গুডের কি নাম দিয়েছে, ভার্চু। হাইয়েস্ট গুডের নাম দিয়েছে ও ইউডাইমোনিয়া মানে হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেসটা কিসের দ্বারা পাওয়া যাবে বলেছে অ্যারিস্টটল, বলো তো দেখি। আসলে ইউডাইমোনিয়াটা কিসের দ্বারা পাবো আমরা? রিজন দিয়ে দিদি, রিজন দিয়ে একদম রিজন দিয়ে পাবো। বলছে এটা কিন্তু অ্যাপিটাইট বা প্যাশন গুলো থাকবে, কিন্তু ওগুলো হচ্ছে কেন পাবো না, ওটা হচ্ছে প্যাসিভ এগুলো, এই জন্য এগুলোকে পাবো না। ইনস্টিড তার পরিবর্তে কি করতে বলছে, বলছে দে মাস্ট বি ইন্টিগ্রেটেড ইনটু দ্য রেশনাল লাইফ। বলছে তার পরিবর্তে আমরা ওইভাবে ভাবনাগুলো দিয়ে নিষ্ক্রিয় জীবন না চালিয়ে আমরা তার পরিবর্তে একটা করতে পারি, রেগুলেটেড বাই রিজন, মানে আমরা যদি যুক্তির দ্বারা আমরা যদি নিজেদেরকে রেগুলেট করি, যদি নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে কিন্তু রেশনাল লাইফ, যেটা আমরা যদি জীবন কাটাতে পারি রেশনাল লাইফ, তর্কসম্মত যে জীবন, তাহলে কিন্তু আমাদের ইউডাইমোনিয়াতে পৌঁছানো সম্ভব। রিজেকশন অফ হেডোনিজম অ্যান্ড অ্যাসকেটিজম, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যারিস্টটলের মত। এটা তুলে এখনো পর্যন্ত কোশ্চেন আসেনি, কিন্তু ওইগুলোর সাথে এতটাই রিলেট, কোনো সময় নেটে জিআরএফ এ যা হারে বাড়াচ্ছে বা এখানেও কিন্তু অ্যাড করে দিতে পারে। দেখো রিজেকশন অফ হেডোনিজমকে কিন্তু সে রিজেক্ট করেছে,
আবার অ্যাসকেটিজম মানে কি বলতো, ওই তপস্বী জীবন। অ্যাসকেটিজম বলতে আমরা কিন্তু সেই বর্ণ, চারটা বর্ণ ব্যবস্থা ওখানে পড়েছি না, অ্যাসকেটিজম ও সন্ন্যাসের পড়তে যে কিন্তু এই ইংলিশ ওয়ার্ডটা পড়েছিলাম। তাহলে অ্যাসকেটিজম মানে মনে রাখবে, অ্যাসেটিজমও অনেকে বলে, এটা হচ্ছে তপস্বী। মানে বলছে একেবারে তুমি সংসার ত্যাগ করে, তোমার ডিজায়ার গুলো ত্যাগ করে তুমি যে তপস্বী হয়ে গেলে সেটাও স্বীকার করেছে না। হেডোনিজমটা সুখবাদীরা কারা? চারবাগরা হেডোনিজম, তাই তো? আর অ্যারিস্টিপাস হেডোনিজম, তাই তো? তাহলে বলছে বলছে এরা যেই ধরনের হেডোনিজম বলছে, লোকের কাছে চুরি মানে ঋণ করে খেয়ে নাও, তুমি আর বেশি বাঁচবে না, খেয়ে নাও, এরকম ধরনের হেডোনিজমটাও সো মানছে না। কারণ ওটা হচ্ছে হাইয়েস্ট গুড হতে পারে না জীবনের। ওটা আমাদের জীবনের আলটিমেট এন্ড হতে পারে না। ওটা দৈহিক সুখ দেয়, শুধুমাত্র দৈহিক সুখের দিকে আমরা ছুটবো না। আবার দৈহিক সুখ ছেড়ে দিয়ে অ্যাসকেটিজমের পিছনেও ছুটবো না। আমাদেরকে কি করতে হবে? হি argues that the balanced life involves acknowledging and incorporating these desires within the framework of the rational activity। মানে কি বলছে, वो तर्क करते हैं कि एक সন্তুলিত জীবন কি মানে একদম সন্তুষ্ট মানে সুন্দর জীবনের জন্য কি বলছে, বলছে ইচ্ছাগুলোকে স্বীকার করো, তার সাথে সাথে রেশনাল অ্যাক্টিভিটি গুলো করো। দুটোর ব্যালেন্সড লাইফ যখন তুমি চালাতে পারবে, তখনই তোমার ইউডাইমনিজমেতে যাওয়া সম্ভব। ভার্চু কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্চুকে স্বীকার করেছে অ্যারিস্টটল। যদি কোনো অপশনে থাকে ভার্চুটা নেবে, ভার্চুটাকে কিন্তু হ্যাপিনেসের পাশাপাশি রেখেছে। বলছে ভার্চু দেয়ারফুল লাইজ ইন দ্য ফাইন্ডিং দ্য রাইট ব্যালেন্স। তাহলে আমাদের রাইট ব্যালেন্স করতে কে সাহায্য করে? রিজন করে। কে করে? ভার্চু করে। তাহলে রিজন এবং ভার্চু গুরুত্বপূর্ণ। বলছে এখানে কি করছে, হারমোনি নিয়ে আসছে কিসের জন্য? বিটুইন দ্য রিজন অ্যান্ড দ্য ন্যাচারাল অ্যাপিটাইট প্যাশন। মানে আমাদের দেখো, ন্যাচারাল বলতে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু বায়োলজিক্যাল নিড গুলো রয়েছে, আমাদের আমাদের ইচ্ছাগুলো রয়েছে, আমাদের অনেকের অনেক কিছু ভাবনা রয়েছে হওয়ার। বলছে ওগুলোও থাক, আর যুক্তিও থাকুক। এই যুক্তি এবং এই অ্যাপিটাইটস মানে আমাদের যে ভাবনাগুলো, এগুলোকে হারমোনি আনে, দুটোর মধ্যে সাদৃশ্য আনতে, দুটোর মধ্যে একটা রাইট ব্যালেন্স মানে সঠিক একটা ব্যালেন্স আনতে সাহায্য করবে কে? ভার্চু। বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে দ্বিতীয় কনসেপ্টে চলে যাব। আমি কি শুনতে তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? নেটের জন্য বেরিয়ে গেলাম নাকি? হ্যাঁ দিদি। আচ্ছা, একটু রেসপন্স করবে, না হলে হয়তো মাঝে মাঝে ফিল হয় যে আমি হয়তো বেরিয়ে গেলাম নাকি নেটের ইয়েতে প্রবলেম। কতটা হয়ে গেল? এবারে দেখো, লাইফ অফ কন্টেম্পলেশন, ধ্যানমগ্ন জীবন কি বলছে। অ্যারিস্টটল ভিউজ দ্য লাইফ অফ কন্টেম্পলেশন অ্যাজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যান এক্সিস্টেন্স। একটু আগে কি বললাম, যে অ্যাসকেটিজমটাকে কিন্তু কে অস্বীকার করছে, তপস্বী জীবন। তপস্বী জীবনের মধ্যে কি বলছে, জীবনের মানে বায়োলজিক্যাল নিড বা ইচ্ছা ওগুলো কিচ্ছু থাকছে না, একেবারে সবকিছুকে ফেলে দিয়ে জঙ্গলে বাস করছে, ওটা অস্বীকার করছে। বাট কন্টেম্পলেশন, ধ্যানমগ্ন জীবনটাকে আবার সে মানছে। এই ওয়ার্ডটার সাথে পরিচিত থেকে যাও, যে অ্যাসকেটিজমটা সে মানছে না, কন্টেম্পলেশনটাকে মানছে। কন্টেম্পলেশনের মধ্যে কি আছে দেখো, অ্যারিস্টটল ভিউজ দ্য লাইফ অফ কন্টেম্পলেশন অ্যাজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্বের জন্য হাইয়েস্ট ফর্মটাকে কি বলেছে? কন্টেম্পলেশন। দিস কন্টেম্পলেটিভ লাইফ ইনভলভ দ্য এক্সিস্টেন্স অফ দ্য রিজন অ্যান্ড হাইয়েস্ট ক্যাপাসিটি। মানে এখানে কি থাকছে? এখানে যুক্তি থাকছে, বুদ্ধি থাকছে। পার্টিকুলারলি ইন দ্য কন্টেম্পলেশন অফ দ্য ডিভাইন অর দ্য হাইয়েস্ট ট্রুথ, মানে সত্য, ঐশ্বরিক এবং হাইয়েস্ট যে সত্যতা, এটা এখানের মধ্যে পার্টিকুলারলি থাকছে। ওয়াইল প্র্যাকটিক্যাল ভার্চু, মানে প্র্যাকটিক্যাল ভার্চু যেমন হচ্ছে জাস্টিস। যদি তোমাদেরকে একটা উদাহরণ কোশ্চেন করা হয় যে একটা প্র্যাকটিক্যাল ভার্চুর উদাহরণ দাও তো, প্র্যাকটিক্যাল ভার্চু কি হলো তাহলে? কারেজ আর টেম্পারেন্স। কারেজ মানে সাহস, টেম্পারেন্স মানে সহনশীলতা। তাহলে হচ্ছে এই সহনশীলতা এবং কারেজ। করা হয়েছিল, মৌলিক চারটি ভার্চুর কথা বলা হয়েছিল। হ্যাঁ, ওটা অ্যারিস্টটল সরি প্লেটো বলেছিল, চারটা ভার্চুর কথা বলেছিল, চারটা ভার্চুর কথা বলেছিল প্লেটো। ওটা মনে হয় এবারে কোশ্চেনে ওটার সাথে লিঙ্কে কিছু একটা কোশ্চেন এসেছিল, এইবারে টিআরই 3 তে কোশ্চেন এসেছিল কিন্তু ওটা। তোমরা টিআরই 3 যে কোশ্চেন গুলো আমি এক্সপ্লেনেশনের সাথে ইউটিউবে দিয়েছি, তোমরা দেখেছো সব ক্লাসগুলো? দেখেছি দিদি। আচ্ছা, সবগুলো কিন্তু মাস্ট বি কমপ্লিট করে নেবে। পিওয়াইকিউ একটা ক্লাসও ছাড়বে না, দরকার পড়লে 10 বার দেখবে। হোয়াইল প্র্যাকটিক্যাল ভার্চু লাইক কারেজ এন্ড টেম্পারেন্স আর দ্য এসেনশিয়াল ফর গুড লাইফ। তাহলে গুড লাইফের মধ্যে দেখো আমাদের সাহস দরকার, টেম্পারেন্সও দরকার। দেখো কেন, কিভাবে ব্যাখ্যা করছে, ভার্চু এর উদাহরণ দিচ্ছে এগুলো। তাহলে কারেজ কেন দরকার? সাহস অবশ্যই লাগবে। আচ্ছা, অতি সাহস জিনিসটাও কিন্তু খুব খারাপ, আবার একদম ভীত জিনিসটাও খারাপ।
তাহলে অতি সাহস বা অতি কোনো কিছু অতিরিক্ত আর একদম কম ভীতু কাপুরুষ, তাহলে দুটোর মাঝামাঝি হচ্ছে সাহস, এটাকে গুরুত্ব দিচ্ছে। তারপরে অ্যারিস্টটল কি বলেছে, ফর্ম আর মেটার দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছে না, এটা যাচ্ছে না ওর সাথে। টেম্পারেন্স মানে যে সহ্যশীলতা, যদি তোমাকে কোনো কিছু একটা বলা হলো এখন ফট করে রেগে যে আমাকে দু চারটা তুমি খারাপ কথা ভাষা শুনিয়ে দিলে, এটাও ঠিক না তোমার জন্য। এবং তুমি যদি আমি তোমাকে যত যা খুশি অপমান করছি, তোমার বাম্মা তুলে গালিগালাজ করছে, বাট তুমি কোনো রেসপন্স করছো না, এটাও খারাপ জিনিস। তাহলে সহনশীল হও, বাট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, এগুলো মানছে। That contemplating life represents the pinnacle of the human achievement of the fulfillment, মানে একমাত্র মানুষের যে অ্যাচিভমেন্ট করতে পারে এই কারেজ, টেম্পারেন্স, এই জিনিসগুলো থাকতে হলে, মানে প্র্যাকটিক্যাল যে ভার্চিউ গুলো সেই জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে লাইফ অফ কন্টেম্পলেশন মানে ধ্যান মগ্ন জীবনকে কিন্তু সে গুরুত্বপূর্ণ বলে মনে করে অ্যারিস্টটল। কিন্তু অ্যাসকেটিসি মানে সাধু সন্তোষী বালা জীবন, সেটা কিন্তু মানছে না। এটা কিন্তু কোশ্চেনে, রিপিটেড কোশ্চেনে অনেকবার পড়েছে নেটে জিআরএফ এর জন্য, সো এখানে আসার প্রবাবিলিটি রয়েছে। নেটে জিআরএফ এর রিপিটেড কোশ্চেন গুলো বিপিএসসি তে বারবার আসছে। এথিক্যাল ভার্চু অ্যান্ড দা, আরেকটা জিনিস, আমার চ্যানেলটা যে কিন্তু দেখবে মানে নেটেরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিডিও রয়েছে, দেখবে। যদি দেখতে না পাও তোমরা বলবে, অনেক ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি, যদি দেখতে না পাও বলবে, আমি তোমাদেরকে চ্যানেল, তোমাদের ইউটিউব মানে টেলিগ্রামে লিঙ্ক গুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু দেখতে পারবে। মানে এথিক্যাল ভার্চুটা কি, এথিক্যাল ভার্চু মানে গোল্ডেন মিনের কথা স্বীকার করেছে। এখানে কোশ্চেন এসেছিল গোল্ডেন, অপশন ছিল এইভাবে, অনেকগুলো দার্শনিকের নাম, এর অনেকগুলো তত্ত্বের নাম, তাহলে গোল্ডেন মিনটা কার হবে, সেটা অ্যারিস্টটল পড়েছিল। তাহলে সেন্ট্রাল টু দ্য অ্যারিস্টটল এথিক্যাল থিওরি, তাহলে এথিক্যাল থিওরি কনসেপ্ট অফ দ্য গোল্ডেন মিন, কোশ্চেন আসবে এটা যে কনসেপ্ট অফ দ্য গোল্ডেন মিন, গোল্ডেন মিনের যে কনসেপ্টটা, এই যে ধারণাটা এটা কিসের রিলেটেড, অ্যারিস্টটল এটাতে কি আলোচনা করেছে, এটা হচ্ছে অ্যারিস্টটলের এথিক্যাল থিওরি। মনে রইলো, গোল্ডেন মিন তো অবশ্যই অ্যারিস্টটলের, এটা কিসের, এটা হচ্ছে এথিক্যাল থিওরি। আচ্ছা, গোল্ডেন মিন হঠাৎ করে কেন বলতে গেল, গোল্ডেন মিন মানে কি এটা আগে জেনে নাও। এটা যদি জানো গোল্ডেন মিন কি জিনিস যদি বলে দাও, তাহলে দেখবে সেই ফরম্যাট ম্যাটারটাও এখানে চলে আসছে। দেখো, গোল্ডেন মিন বলছে পজিটস দ্যাট ভার্চু লাইজ ইন ফাইন্ডিং দ্য মডারেট পজিশন। বোঝা গেল, মডারেট, অ্যারিস্টটল সব সময় মডারেট বলবে, ফর্ম এন্ড ম্যাটার দুটোকে গুরুত্ব দিচ্ছে, মানে দুটোর মডারেট ফর্মটাকে জিজ্ঞাসা করে, কোনোটাকেই একটাকে বেশি গুরুত্ব দেয় না। তাহলে গোল্ডেন মিন বলতে মডারেট পজিশনটার কথা বলছে। অ্যাক্সেস আর डेफिशिएंसी মানে বলছে অতিশয়োক্তি और कमी के बीच मध्यम स्थिति में निहित है, মানে অতিরিক্ত কোনো কিছু এবং একদম কম, দুটোর মাঝখানে যেটা থাকে সেটা কোনটা, সেটা হচ্ছে ভার্চু বলছে। অবশ্যই সেটা হচ্ছে ইন ফাইন্ডিং, কোথায় হচ্ছে সেটা নাম দিয়েছে তোমার গোল্ডেন মিন, মানে अरस्तू के नैतिक सिद्धांत का केंद्र মানে মাধ্যম মার্গ কি अवधारणाएं है, সেটা কোনটা, जो वह मानता है कि গুণ, মানে যেটা গুণ, কোনটা মানছে এটা গুণ, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে এই মধ্যম মার্গটাকে বলছে ভার্চু। সে ভার্চু কেন, অতিরিক্ত এবং অতিরিক্ত একবারে কম, দুটোর মাঝামাঝি মডারেট পজিশন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, গোল্ডেন মিন কোনটা, এই কনসেপ্টটা কোনটা, এটা হলো অ্যারিস্টটলের এথিক্যাল থিওরি। এটা কিরকম পজিশন, সেটা হচ্ছে মডারেট পজিশন, অতিরিক্ত এবং অতিরিক্ত কমের মডারেট। উদাহরণ দিচ্ছে, ফর ইনস্ট্যান্স কারেজ, একটু আগে বললাম না যে ভার্চু গুলো হলো অ্যারিস্টটল স্বীকার করেছে, সে ভার্চু গুলো হচ্ছে তোমার বলছে যেমন কারেজ, টেম্পারেন্স, এগুলো কি হলো, এগুলো গোল্ডেন মিন। তাহলে একটার সাথে একটা রিলেট হচ্ছে। দেখো, ভার্চু যদি বলে কি কি অ্যারিস্টটলের মধ্যে, কারেজ, টেম্পারেন্স বলে দিবে। আচ্ছা, যদি বলে দু চারটে গোল্ডেন মিনের নাম বলো দাও, তখন কি বলে দিবে, কারেজ, টেম্পারেন্স বলতে পারবে তো। তাহলে যে কারেজ ইজ দ্য মেন বিটুইন দ্য রিকলেসনেস অ্যান্ড কাওয়ার্ডনেস, মানে অতিরিক্ত সাহস, রিকলেসনেস বলতে অতিরিক্ত সাহস, আর কাওয়ার্ডনেস মানে আমরা জানিস তো, কাওয়ার্ডিস বলতে এখানে বলতে চাইছে একদম যে একদম কাওয়ার্ড ব্যক্তি আর কি, মানে কি বলবে কাওয়ার্ড বলতে একদম ভীতু, সিদ্ধারাহীন যারা মানুষ আমরা বলি না, কাওয়ার্ড। হচ্ছে দিস ব্যালেন্স অ্যাপ্রোচ ভার্চুটা হচ্ছে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ, আর এই জন্য এটাকে সে স্বীকার করেছে, এটাকে বলেছে গোল্ডেন মিন। এটাকে বলছে এইভাবেই এথিক্যাল ডায়মনিজমে ইউডায়মনিজমে পৌঁছানো সম্ভব। বলছে টু ভার্চু আন্ডারস্কোরস দ্য ইম্পর্টেন্স অফ রিজন, কিন্তু হচ্ছে রিজন ইন গাইডিং হিউম্যান বিহেভিয়ার। তাহলে হিউম্যান বিহেভিয়ারের মধ্যে গাইড কি করছে, রিজন হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে एंड अचीविंग यूडायमोनिया মানে गुण के प्रति यह संतुलित दृष्टिकोण तर्क है, যেটা महत्व को मानव, এটা महत्व কি
বলছে মানব ব্যবহার কা মার্গদর্শন করনে और মানে মানুষের যে ব্যবহার সেটাকে দেখার জন্য और ইউডাইমোনিয়া কে প্রাপ্ত করনে মে মানে ইউডাইমোনিয়া কিভাবে পাবো সেটা রেখাঙ্কিত করে কোনটা এই ভার্চিউ গুলো। বোঝা গেছে সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নেই? ওটার উপরে কারো কোনো কোশ্চেন নেই? এটা হচ্ছে নিকোমেকিয়ান এথিক্স, এটা কিন্তু মনে রাখবে, এটাও বারবার আসা কোশ্চেন। নিকোমেকিয়ান এথিক্সটা হচ্ছে অ্যারিস্টটলের একটা লেখা, তার নিজের রাইটিং। এটা এটা হচ্ছে অ্যারিস্টটল কি বলছে, নিকোমেকিয়ান এথিক্সে কিন্তু এথিক্স সম্পর্কে আলোচনা করেছে। সেখানে কি বলছে, অ্যারিস্টটল প্রেজেস দ্য ভিশন অফ হিউম্যান লাইফ দ্যাট এমফেসাইজ দ্য রোল অফ রিজন অ্যাচিভিং দ্য হাইয়েস্ট গুড। মানে এটাই বলতে চাইছে, ওই যেটা এতক্ষণ পড়লাম নিকোমেকিয়ান এথিক্সে এগুলো আলোচনা করেছে। বলছে আমাদের জীবনের যে রোল, যেটা যে রিজন অ্যাচিভ হাইয়েস্ট গুড কোনটা, ইউডাইমনিজমে আমাদের পৌঁছানোর জন্য রিজনটা গুরুত্ব দিচ্ছে। বাই ইন্টিগ্রেটিং অ্যাপিটাইটস প্যাশন উইদিন দ্য রেশনাল ফ্রেমওয়ার্ক হিউম্যানস ক্যান अटेंड ऑफ लाइफ ऑफ वर्च्यू एंड फुलफिलमेंट। माने अरस्तु मानव जीवन की एक ऐसी दृष्टि प्रस्तुत करते हैं जो सर्वोच्च भलाई प्राप्त करने में तर्क की भूमिका पर जोर देते हैं। মানে সর্বোচ্চ ভালো কোনটা, হাইয়েস্ট গুড যেটা নাম দিয়েছে হ্যাপিনেস, যেটা নাম দিয়েছে ইউডাইমনিজম। তাহলে এটা প্রাপ্ত করনে হ্যাঁ মানে এটা পাওয়ার জন্য কি করছে, তর্ক কি ভূমিকা पर जोर देते মানে রিজন কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। ইচ্ছাও আর ভাবনাও মানে হচ্ছে এখানে হ্যাঁ অ্যাপিটাইট আর প্যাশনস গুলো কি বলছে, তর্ক সঙ্গত ধাঁচে মে একীকৃত করকে। বলছে ইচ্ছা এবং ভাবনা তোমার আছে, কিন্তু সেটাকে কি করো, তর্কসম্মত ভাবে করো। মনুষ্য গুণ और সন্তোষ কা জীবন প্রাপ্ত কর सकते। তাহলে তুমি যদি এগুলো তর্কসম্মত ভাবে সেই জিনিসগুলোকে ফুলফিল করো বা ডিল করো, তাহলে তুমি এই ভার্চুয়াল যে লাইফ তুমি কিন্তু পেতে পারো। আর সেটাই হচ্ছে ইউডাইমনিজম, সেটাই হচ্ছে খুশির জীবন, সুখের জীবন। এরপর হচ্ছে আলটিমেট গোল ইজ দ্য লাইফ অফ লিভ অফ লাইফ কন্টেম্পলেশন অ্যান্ড রেশনাল অ্যাক্টিভিটি। কন্টেম্পলেশনটা কি বলেছিল, কন্টেম্পলেশন বলতে ওই ধ্যানমগ্ন জীবনের কথা বলছে। বলছে অন্তিম লক্ষ্য হচ্ছে ধ্যান হবে, সেটা কোনটা, তর্কসম্মত গতিবিধি যার জীবনে থাকবে এবং তর্কসম্মত গতিবিধির সঙ্গে জীবন জিও তুমি, তাহলে সেটাই হবে সর্বোচ্চ সুখ। বলছে जो सच्चे सुख और समृद्धि का ला जा सकते মানে লে যাতা হয় মানে সর্বোচ্চ ট্রু হ্যাপিনেস বা যেটা সচ্চাই মানে সত্যিকারেরই সুখ এবং সত্যিকারেরই ফ্লোরিশিং বলতে যে বললাম না ইউডাইমনিজমে পৌঁছানো যায়, সেটা রেশনাল অ্যাক্টিভিটির দ্বারাই, কন্টেম্পলেশনের দ্বারাই। আর এটা কি হচ্ছে, মানব প্রকৃতি আর নৈতিকতা ইহা সূক্ষ্ম একটা নৈতিকতা আর আছে জীবন সমাজকে নিয়ে প্রাপ্ত। আচ্ছা এটা বলতে চাইছে ওই একটাই জিনিস যে দ্য নাউন্সড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার অ্যান্ড এথিক্স কন্টিনিউস দ্য ইনফ্লুয়েন্স কন্টেম্পোরারি ডিসকাশন অন দ্য মরালিটি অ্যান্ড গুড লাইফ। মানে মানব প্রকৃতি বা নৈতিকতা কি ইহা সূক্ষ্ম, যে মানব প্রকৃতি মানে মানুষের যে মানে মানুষ কেমন হবে এবং তার নৈতিকতাটা কেমন হবে, সেটা হচ্ছে সূক্ষ্ম কি বলছে, সূক্ষ্ম যে নৈতিকতা হলো अच्छे জীবন पर সমকালীন চর্চাও কে প্রভাবিত করতে রয়েছে। মানে সূক্ষ্ম জীবন বা মানুষের যে আসলেই সুখ পেতে হবে রিজনের দ্বারা, এটাই হচ্ছে মেন কনক্লুশন। অত ডিটেলস অত দেওয়ার দরকার নেই। হ্যাপিনেস ইউডাইমনিজমে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, রেশনাল অ্যাক্টিভিটির সাথে, যুক্তি তর্কের সাথে, প্যাশন এবং অ্যাপিটাইট বা এই আমাদের অনুভবগুলো ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র দৈহিকের চাহিদার মতো বা পোটেনশিয়ালিটি যেগুলো রয়েছে ওইগুলোর মানে ম্যাটারের মতো করে বিষয়গুলো ভাবলে হবে না, এটাকে যুক্তিসম্মত ভাবে আমি এগুলোকে গ্রহণ করব। তবে আবার সেগুলো সমস্ত কিছুকে ইচ্ছা ভাবনা বায়োলজিক্যাল নিড ছেড়ে দিয়ে আমরা কিন্তু অ্যাসকেটিজম বা অ্যাসেটিজমও হতে পারবো না, কারণ ওটাও সে মানছে না। আচ্ছা একটা কোশ্চেন করবো আমি, অ্যারিস্টটল ও কি হেরোনিজমের পক্ষে না বিপক্ষে? বিপক্ষ হয়ে যাচ্ছে দিদি। একদম। তার মতে সর্বোচ্চ সুখ যেটা, তার কি একটা একটা ওয়ার্ড ইউজ করেছে, সর্বোচ্চ সুখটা কি নাম দিয়েছে, হ্যাপিনেসটা, ফার্স্ট গুডটা কি হবে, হ্যাপিনেসটা তার নাম বলে বা ইয়ে হবে ইউডাইমনিজম। ইউডাইমনিজম। হ্যাঁ এই তো
এখানে এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, দ্য লাইফ অফ কন্টেম্পলেশন, এটা কি কিন্তু মেনেছে। আচ্ছা, লাইফ অফ কন্টেম্পলেশনের একটা উদাহরণ দাও তো, লিঙ্ক করে নাও। লাইফ অফ কন্টেম্পলেশন সেটা কি হাইয়েস্ট গুড বলেছে। হাইয়েস্ট গুডটা কি তর্কের সাহায্যে রিজনের দ্বারা আমরা পাই। এই রিজনের দ্বারা কি পাই, যে রিজনের দ্বারা প্র্যাকটিক্যাল লাইফ বা প্র্যাকটিক্যাল ভার্চিউ বলেছে, রিজনের দ্বারা যেটা পাবো সে প্র্যাকটিক্যাল ভার্চিউটা কি, সেটা হচ্ছে কারেজ, সেটা হলো টেম্পারেন্স। আর কারেজ আর টেম্পারেন্স যুক্ত যেটা জীবন, সেটা হচ্ছে গুড লাইফ, হ্যাপি লাইফ, হাইয়েস্ট লাইফ, হাইয়েস্ট গুড। ঠিক আছে। হ্যাঁ দিদি, এখানে তাহলে একটা আমি জিনিস নিতে পারি, দৈহিক সুখ আমি পেতে পারি, কিন্তু দৈহিক সুখটা এমন ভাবে পাবো না যেটা মানে অনৈতিক যাতে না হয়, হ্যাঁ, সেটা যুক্তি তর্ক নীতি নিয়ে। সম্পর্কে যাতে হয়। হ্যাঁ, ও তো আর বলে যেটা দিয়েছে বিচার বুদ্ধি দিয়ে যে জিনিসটা হয়, একদম। আমি মিষ্টি খাবো ঠিক আছে, তাহলে মিষ্টিটাকে এমন ভাবে খেয়ে নেবো যাতে ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ মিষ্টি খেতে বারণ করে অ্যারিস্টটল, কখনো মিষ্টি খেতে বারণ করে, মিষ্টি খাও কিন্তু সেটাকে বিচার করে খাও। হ্যাঁ, এই যে এখানে একটু দেখালাম না যে অ্যাপিটাইটের প্যাশনটাকে তুমি নাও এমন ভাবে উইদিন এ রেশনাল ফ্রেমওয়ার্ক, মানে হচ্ছে তুমি যুক্তি তর্ক সম্মত ভাবে তুমি এটাকে ব্যবহার করো, তুমি ব্যবহার করতে পারো। আর এখানে কিন্তু প্লেটোর সাথে যদি ডিফারেন্স চাও তুমি, ধরো কোনো কেউ বই লেখেনি একজন, তুমি একজন ফিলোসফির লোক, তুমি ভবিষ্যতে বড় ফিলোসফার হতে পারো, তুমি তোমার মতটা দিয়েও ব্যাখ্যা এখানে ইনক্লুড করে দিতে পারো। প্লেটো যদি বলি প্লেটো কেমন ভাবে নিতে ব্যাখ্যা করতে এটা, প্লেটো বলছে না এটা একদম আলাদা। হায়েস্ট যেটা ইউডাইমনিজম, প্লেটো যখন বলবে হ্যাপিনেস খুশিনেস, সেটা কিন্তু আত্মা আলাদা, বলছে ওটা আত্মার জগতে রয়ে গেছে, আলাদা জগতে রয়েছে। এই দৈহিক দেহের এগুলো একদম বাইরের, এগুলো হচ্ছে আলাদা, এখানে এখানে জিনিস। আর যেটা আলাদা ফর্মের জগৎ, সেটা হচ্ছে আলাদা ভাবে থাকে, যেটা আমরা দেখতে দেখতে ছুঁতে পারি না। আর এখানে প্লেটো কি বলছে, রিজন তোমার সরি রিজন বলে দিলাম, অ্যাপিটাইট মানে ভাবনাগুলো প্যাশনগুলো তুমি রাখো, কিন্তু সেটা রিজনের সাথে তুমি প্রয়োগ করো। ঠিক আছে, আজকে অ্যারিস্টটলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এই তোমাদেরকে পার্ট 1 এর ইয়েটা দিয়ে দিয়েছি মনে হয় না, পার্ট 1 এর ওই ইয়েটা পিডিএফটা দিয়ে দিয়েছি অ্যারিস্টটলের, দেখবে তো। আমি এটা এখনই সেন্ড করে দিয়েছি, যদি পার্ট 1 এরটা না আছে একটু দেখে বলবে, আমার মনে হচ্ছে সেন্ড করে দিয়েছি ওটা। তা বাকিরা কি নেই, সাড়া দিচ্ছে না কেন কেউ? আচ্ছা, প্রাইম মুভার অ্যারিস্টটল কাকে কিসের সাথে তুলনা করেছে, প্রাইম মুভার কাকে বলেছে? ঈশ্বরকে দিদি, ঈশ্বরকে। একদম। পোটেনশিয়ালিটি অ্যাকচুয়ালিটি, আচ্ছা পোটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটি, পোটেনশিয়ালিটির সাথে কিসের তুলনা করেছে, আর অ্যাকচুয়ালিটিটাকে কি বলেছে অ্যাকচুয়ালি? পোটেনশিয়ালিটি হবে উপাদান, আর অ্যাকচুয়ালিটি হবে আকার। ফর্ম, ইয়েস, ম্যাটার অ্যান্ড ফর্ম। এই তো ফর্মে আছে একদম, এরকম ভাবে কন্টিনিউ করে যাও, চাকরি হবে না মানে। খুব অসুবিধা হচ্ছে দিদি, ফিলিপিনে কোথাও টিউশন করতে পারছি না, চাকরি খুব দরকার দিদি। একদম, এখন ঝেড়ে কারণ পড়ো, স্কুল ঝেড়ে পড়ো। ফিলিপি বাদ দিয়ে দিচ্ছে একে একে। স্কুল থেকে আসলে টিচার নিচ্ছে না, ওই জন্যই তো স্কুল থেকে বাদ দিয়ে দিচ্ছে। পুরুলিয়াতে আমি যখন পড়তাম তখন কিন্তু অনেক স্কুল ছিল যেখানে কিন্তু টিচারের জন্য স্কুল সাবজেক্ট গুলো থামিয়ে দেওয়া হয়েছে, তখনই কত বছর আগে। তাহলে এখন তো মনে হয় এমনি নীল হয়ে গেছে সব স্কুল, হ্যাঁ টিচার দিদি, না থাকলে কে পড়াবে? মাধ্যমিক এইচএস যারা ইতিহাস নিয়ে পড়েছে না, ওরাও অনেকটা কিছুটা টাকা রোজগার করে নিচ্ছে, কিন্তু আমাদের দর্শনে এমন একটা অবস্থা খারাপ হয়েছে যে আমরা কি করবো কিছু খুঁজেই পাচ্ছি না, এই মতো একটা অবস্থা ওটাই, হয়ে যাচ্ছে। মানে টিউশনও যদি পড়িয়ে না খেতে পারি তাহলে আর কি করতে পারি, হ্যাঁ। মাঠে তো মাটি কাটতে যেতে পারবো না। হুম। লেগে পড়ো, লেগে পড়ো, সবাই মিলে রাস্তায় নেমে পড়তে হবে, যেরকম করে ওই যে বাংলাদেশি গুলো নামলো না, ওরকম করে নামতে হবে। মমতাদি চাকরি দাও, নাহলে হাঁটাও, তুমি ছেড়ে যাও একদম, রাস্তা ছেড়ে দিয়ে পাশে বসো। ঠিক আছে, এখানে ক্লাস থামিয়ে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? বলবো দিদি, হ্যাঁ বলো। প্লেটো বলছে সামান্যই দ্রব্য, একটাই জগৎ রয়েছে, সেটা হচ্ছে সামান্য জগৎ, সামান্যের ঊর্ধ্বে আর কিছু নেই, সামান্যটা হচ্ছে আসল, বাকি সব নকল, সেটা থেকে আমরা সবকিছু পাচ্ছি, ওগুলোর সবকিছু জেরক্স। কিন্তু অ্যারিস্টটল বলছি যে না, শুধু সামান্য নয়, সামান্যের সঙ্গে বিশিষ্টকে মানতে হবে, সামান্য ও বিশেষের সমন্বয় হচ্ছে দ্রব্য, বা দুটো মিললেই জগৎটা থাকছে, কোন একটাকে বাদ দিয়ে কোনোটাই থাকতে পারে না। প্লেটো বিশেষ করে আসলটাকে মানছে, আসলটা হচ্ছে মনুষ্যত্ব, মনুষ্যত্বটাকে মানছে, কিন্তু অ্যারিস্টটল বলছে না, শুধু মনুষ্যত্ব নয়, মানুষকেও মানতে হবে, কারণ একে অপরের সঙ্গে ওরা ওতপ্রোত ভাবে জড়িত হয়ে রয়েছে, কেউ কাউকে ছাড়া থাকতে পারছে না। একদম। আচ্ছা, অ্যারিস্টটল কটা কারণের কথা স্বীকার করেছে? 4টি।
চারটির থেকে আবার দুটি, পরবর্তীতে আবার দুটি। হুম, পরবর্তী যেখানে দুটো বলেছে সেই দুটোর নাম কি দিয়েছে? আকার আর উপাদান। একদম। ফর্ম আর ম্যাটার। আচ্ছা, চারটা যে কারণের কথা বলেছে ওই চারটা কারণ পরপর বলো তো সিকোয়েন্স অনুযায়ী কেউ। এসব সাফিকুল নাকি তুমি একটু স্টপ হও, বা ওদের বলতে সুবিধা। মিতালি বলো এটা, তুমি শোনো রাইট না রং বলছে। চারটা কারণ বলো পরপর। মেটেরিয়াল কস্ট, হুম এফিসিয়েন্ট কস্ট, হুম। ফর্মাল কস্ট আর ফাইনাল কস্ট। বাহ, এই তো। উপাদান কারণ, নিমিত্ত কারণ, আকারগত কারণ, তারপর পরিণতিমূলক কারণ। হুম, এবারে অন্য কেউ আরেকজন বলো যে একটা একটা করে উদাহরণ দাও এই কারণগুলোর। আমি দেবো দিদি। দাও। আমি মাটির একটা বাসন তৈরি করব, তাহলে এখানে উপাদান কারণটা হয়ে যাচ্ছে মাটি। হুম আমি যদি মিস্ত্রি বা কুম্ভকার হই তাহলে আমি হয়ে যাচ্ছি এফিসিয়েন্ট কাউচ। হুম আর ওর আকার যে ধারটা বা গঠনটা পাচ্ছি সেটা হয়ে যাবে ফর্মাল কাউচ। আর যে উদ্দেশ্য বা যে লক্ষ্য নিয়ে করছি যেটা বানাবো সেটা হয়ে যাবে ফাইনাল কাউচ। ভাত খাবো সেটা হলো ফাইনাল কোর্স। একদম। এই তো দারুণ। মানে পড়ানোর সাথে সাথে তোমাদের কিন্তু তৈরি অ্যাকচুয়ালি সবাই জানি, জাস্ট রিভিশন। দেখো জবের ক্ষেত্রে কি বলতো, কে কতটা বেশি করে টাইম দিয়ে বেশি করে মানে কনসেপ্ট গুলো পড়ে নিচ্ছে, তবে আবার বেশি করে আলতু ফালতু পড়লে হবে না, কিন্তু রিলেটেড পড়তে হবে। কোনগুলো পড়ছে, কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে নি সেগুলো বুঝতে হবে। মানে পড়ার থেকে বেশি কোনগুলো পড়বো না বাদ দিয়া, এটা একটা বিরাট বড় টেকনিক, বাদ দিয়ে পড়তে হবে। সেটার জন্য আমি আছি, বাদ দেওয়া গুলোর জন্য আমি বাদ দিয়ে দেবো। তাহলে যেগুলো পড়তে হবে সেগুলো এইভাবে বলবো। তাহলে আমার সাথে সাথে যদি এভাবে রেডি হয়ে যায় তোমাদের পড়া একদম নিশ্চিত। চলো, অ্যারিস্টটল সম্পর্কে আর কোনো কোনো প্রশ্ন নেই। অ্যারিস্টটল সম্পর্কে আমি পারলে কালকে তোমাদেরকে এমসিকিউ ক্লাস করাবো, প্লেটো, অ্যারিস্টটল আর পিছনে প্রি সক্রেটিসের যতগুলো ছিল এগুলোকে মিক্সড করে কোশ্চেন পড়াবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। আজকে আছে, রেখে ma'am। দিলাম, গুড নাইট। তোমরা কিন্তু নিজেদের মতো করে পড়াশোনা করে রাখবে। আমি ভিডিও এই পিডিএফটা যেটা পড়ালাম এই পিডিএফটা এক্ষুনি আমি তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা গুড নাইট, তোমরা ম্যাম। আচ্ছা তোমরা এই হিন্দি সহ এটা নেবে না শুধু ইংলিশটা নেবে? তোমরা কি প্রিন্ট করাবে? তাহলে যেটা বলবে সেটা দেবো। হ্যাঁ ম্যাম হিন্দিটাও দেবেন ম্যাম। আচ্ছা, তাহলে এটাই দেবো। হ্যাঁ, হিন্দিটাও ঠিক আছে, তাহলে এটাই দিয়ে দেবো।